আজ 2024 সালের 14ই ডিসেম্বর শনিবার। আমরা হাওড়া স্টেশন থেকে হিমগিরি এক্সপ্রেস, যেটা রাত্রি 11:55 ছেড়ে 16 তারিখ দুপুর 1টায় জম্মু তাওয়া স্টেশনে পৌঁছায়, সেই ট্রেনে করে যাচ্ছি বৈষ্ণোদেবী মন্দির দর্শনে। আমরা জম্মুতে যথাসময়ে পৌঁছে সেখান থেকে কাটরাগামী ট্রেনে শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশনে পৌঁছলাম। জম্মু থেকে কাটরা স্টেশনে যাত্রাপথের রেল লাইনের দুধারে দৃশ্য অত্যন্ত সুন্দর। পাহাড়ি এলাকা, অসংখ্য টানেল, আর তার মধ্যে দিয়ে ছুটে চলেছে ট্রেন। যতই ট্রেন কাটরা স্টেশনের কাছে পৌঁছচ্ছে, আমাদের চোখে ভেসে উঠছে দূরে মাতা বৈষ্ণোদেবী মন্দিরের ত্রিকুট পর্বত। সন্ধ্যা হয়ে এসেছে, পর্বতের গায়ে অপূর্ব আলোর মালা ফুটে উঠছে। দেখতে দেখতে ট্রেন পৌঁছে গেল কাটরা স্টেশন। এবার নামার পালা। আমরা স্টেশনের কাছেই একটা হোটেল আগে থেকে বুক করে রেখেছিলাম। হোটেল থেকে আগেই গাড়ি এসে আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা গাড়ি করে হোটেলে পৌঁছলাম। আজ রাতটা হোটেলে বিশ্রাম। কাল 17 তারিখ শুরু হবে আমাদের বৈষ্ণোদেবী মন্দির যাত্রা। হোটেল থেকে গাড়ি করে আমাদের পৌঁছে দেবে যেখান থেকে আমাদের হাঁটা শুরু হবে, সেই গেটের কাছে। আর রাত 10টার মধ্যে মন্দির দর্শন করে নিচে নামতে পারলে আমাদের গাড়ি করে আবার হোটেলে নিয়ে আসবে, এমন কথা আছে। কিন্তু আমাদের নামতে অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 11:30। তাই আমরা অন্য গাড়িতে করে হোটেলে ফিরে আসি। এসবের জন্যে আমাদের গাড়ি ভাড়া সমেত হোটেল ভাড়া ছিল প্রতিদিন একটা ডবল বেড ঘরের জন্য মাত্র 1000 টাকা। গিজার ও 24 ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা ছিল। স্টাফেদের ব্যবহারও ছিল খুব ভালো। সতেরো তারিখ মঙ্গলবার, আর সকাল 9:09। এই মুহূর্তে আমরা যাত্রী রেজিস্ট্রেশন কাউন্টার থেকে আমাদের RFID কার্ড করালাম শ্রী বৈষ্ণোদেবী যাত্রার উদ্দেশ্যে। এখন আমরা হেঁটে চলেছি কাটরা, সামনে গাড়ি যাচ্ছে। আর এবার আমাদের বৈষ্ণোদেবী দর্শন মনে হচ্ছে অনেকটাই হয়ে যাবে। সামনে 12 কিলোমিটার যাত্রা, জানি না কতটা হাঁটতে পারবো। চড়াই নিচ থেকে দেখে মনে হচ্ছে অনেকটাই, হাই তো বেশ অনেকটাই। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে খাড়াই অনেকটাই। 4 ফুটের কাছে উচ্চতা। আর যাওয়ার পথে পড়বে অর্ধকুমারী, তারপরে পড়বে ভৈরবনাথের মন্দির, আর একদম পাহাড়ের চূড়ায় আমরা গিয়ে পৌঁছাবো বৈষ্ণোদেবীর মন্দিরে। বৈষ্ণোদেবী মন্দিরে সাধারণত 3টে পিণ্ডি আছে, মানে 3টে বিগ্রহ, একটা মহাকালীর, একটা মহালক্ষ্মীর, আর একটা মহাসরস্বতীর। বলা হয় যে এই মন্দিরটা নাকি পাণ্ডবরা প্রতিষ্ঠা করেছিল। যদিও পরবর্তীকালে শ্রীমাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড এই পুরো বিল্ডিং ওয়ার্কটা নিজের হাতে নিয়ে পুরোটাকে তৈরি করে, রাস্তাঘাট সমস্ত কিছু। বেশ সুন্দর সকালের আবহাওয়া। রাতে এক সময় গুগলে দেখাচ্ছিল টেম্পারেচার 1 ডিগ্রিতে নেমে গেছিল। এখন অতটা ঠান্ডা নেই, এখন বলা চলে কিছুটা 10 ডিগ্রি 11 ডিগ্রির কাছে টেম্পারেচার। রোদ উঠেছে, বেশ সুন্দর লাগছে।
তবে এখন চড়াই 12 কিলোমিটার। দেখা হচ্ছে আপনাদের সাথে, সাথে থাকুন। আর আমরা এভাবেই হেঁটে চলছি, সবাই আমাদের সাথে সাথে হাঁটছে। যাত্রা রেজিস্ট্রেশন কাউন্টারে আমরা দেখালাম আধার কার্ড, ছবি তুললো একটা, আর তারপরে আমাদের দিল একটা RFID কার্ড, একটা আইডি কার্ডের মতো দেখতে। এই কার্ডটা দেখালেই নাকি আমাদেরকে ওই পাহাড়ে চড়তে দেবে। তো এখন তো আমরা হাঁটছি, পাহাড়ের দিকে যাওয়ার চেষ্টা করছি। আর এখানে বলা হয় যে বৈষ্ণোদেবীর যিনি আর কি গডেস, তার বুলাবা এলে তার যত দর্শনার্থী, যত যারা আসে তারা সাধারণত ওখানে যায়। এমনকি বলা হয় যে বুলাবা না পেলে ওখানে যাওয়া উচিতও নয়। হয়তো আমিও পেয়েছিলাম কোনো দিন বুলাবা, সেই কারণেই যাচ্ছি। আর हाँ, ये तो बात सही है। अभी हम ये आप देख सकते हैं काटरा बाजार से बहुत खूबसूरत नज़ारा है। गाड़ी चल रही है बहुत सारा, और सुबह से हम बहुत सारे हेलीकॉप्टर देख चुके हैं अभी तक। ये जा रहा है काटरा से वैष्णो देवी के मंदिर के ऊपर, और बहुत अच्छा खूबसूरत नज़ारा है। हमारे होटल से भी देख सकते हैं आप, ये हम देख सकते हैं वैष्णो देवी से आ रहा। लेकिन हमारा वो गाड़ी निकल এখন যাত্রা বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে, সাথে আমাদের আইডি কার্ড। বৈষ্ণোদেবী মন্দির একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির, যা জম্মু কাশ্মীরের অন্তর্গত কাটরা শহরের কাছে ত্রিকুট পর্বতে অবস্থিত। মন্দিরটি 108টি শক্তিপীঠের অন্যতম একটি মন্দির। এটি ভারতের অন্যতম দর্শনীয় তীর্থস্থান। প্রতি বছর লক্ষাধিক পুণ্যার্থী এই মন্দির দর্শনে আসেন। নবরাত্রির মতো সময়ে তা কোটিতে গিয়ে পৌঁছায়। মন্দিরটি হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র। বিবেকানন্দ সহ অনেক বিশিষ্ট সাধকেরা এই মন্দিরে দর্শন করতে এসেছেন। বৈষ্ণোদেবী বা কাটরা শহরের আবহাওয়া সাধারণত বেশিরভাগ সময় ঠান্ডাই থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে মন্দিরের উচ্চতা 5200 মিটার। 17ই ডিসেম্বর আমি যখন বৈষ্ণোদেবী মন্দিরে যাচ্ছি, তখন কাটরা শহরের তাপমাত্রা সকালে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর মন্দির চত্বরের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। রাজ্যগুলোতেই মণিপুর, মিজোরাম সব ইংলিশ ছাড়া ওরা কিছু বোঝে না। বুঝে নিতে ষোলো তারিখ আমরা হোটেলে রাতটা কাটিয়ে পরের দিন 17 তারিখ আমরা সকাল সকাল সবাই স্নান সেরে রেডি হয়ে নিলাম বৈষ্ণোদেবী মন্দির যাত্রার উদ্দেশ্যে।
আমাদের হোটেল থেকে ওই যাত্রা পঞ্জীকরণ অফিসটার দূরত্ব ছিল ওই 150 মিটার মতো। আমরা হাঁটতে হাঁটতে সেই অফিসে চলে গেলাম, গিয়ে সেখান থেকে লাইন দিয়ে আমাদের RFID কার্ডটাকে বানিয়ে নিলাম, নিয়ে আমরা আবার একটু হেঁটে হোটেলে ফিরে এলাম। হোটেল থেকে আমাদের গাড়ি করে যখন বৈষ্ণোদেবী মন্দিরের যেখানে হাঁটা শুরু হয় সেখানে এসে পৌঁছলাম, তখন ঘড়িতে সকাল 10টা। এসে দেখলাম ঢোকার জন্যে অনেক বড় লম্বা লাইন। সেই লাইন দিয়ে চেকিং পার হতে আরও 2 ঘন্টা সময় পেরিয়ে গেল। বুঝলাম আমাদের আরও আগে আসা উচিত ছিল। তাই আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব সকাল সকাল ওই পঞ্জীকরণ অফিস থেকে RFID কার্ডটা গিয়ে তৈরি করেই নিয়ে সকাল সকাল ওই গেটের কাছে পৌঁছানো উচিত, না হলে লাইনে দাঁড়িয়ে অনেকটা সময় অপচয় হয়। যাই হোক, আমরা এরপর লাইনে দাঁড়িয়ে চেকিং কাউন্টারের সামনে পৌঁছালাম। চেকিংয়ের সময় মোবাইল নিয়ে যাওয়া যায়, কিন্তু কোনো ভিডিও ক্যামেরা কিন্তু নিয়ে যাওয়ার অনুমতি নেই। অগত্যা আমাদের ক্যামেরা বাইরের দোকানে টাকার বিনিময়ে জমা রেখে বৈষ্ণোদেবী দর্শনের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা কিন্তু পায়ে হেঁটেই সমস্ত পথ যাব বলে ঠিক করেছি। যাত্রাপথের দূরত্ব যেতে 12 কিলোমিটার, আসতে 12 কিলোমিটার, মোট 24 কিমি পাহাড়ি চড়াই পথ। যদিও ঘোড়া, পালকি, পিট্টুর ব্যবস্থা আছে, কিন্তু আমরা পায়ে হেঁটে যাব বলেই ঠিক করেছি, তাই পায়ে হেঁটেই চলতে শুরু করলাম। আবার আমি এটা এনেছি, এটাতে ছবি উঠছে না, সেটাও ভাবছি, যেগুলো বেকার হচ্ছে আমার সব। গাড়ি কিছু দূর আগেই নামিয়ে দিয়েছে আমাদের, আমরা চলছি গেটের দিকে। আপাতত মনে হচ্ছে ঠান্ডা একটু বেড়েছে এখানে এসে। ঠান্ডা যতটা ওখানে লাগছিল তার থেকে একটু বেশি ঠান্ডাই লাগছে কাছে এসে। কাছে আমরা চলে এসেছি, সুন্দর দোকানপাট আর তার সাথে বিশাল পাহাড়। অনেক ছোটো ছোটো বাড়ি দেখছি, জানি না ওগুলো কী, তবে কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো যখন আমরা ওপরে পৌঁছাবো। আর রাস্তা তো সুন্দর। একটা রাজপুত্তুর চলে গেল ঘোড়া নিয়ে। হ্যাঁ, ঘোড়া নিয়ে একটা রাজপুত্তুর চলে গেল। হ্যাঁ, অবভিয়াসলি পক্ষী রাজার পুত্র। আগে না লাঠি ওখানে পড়ে থাকতো, আমি তো সেটাই বুঝতে পারছি। চলো ওখানে যাই। আয় নিতা লাঠি। না, টাকা পয়সা ওয়ালেট দেবে। কথাবার্তা বলেছি, আসল কাজ করি। তোরাও পারিস না, আমি থাকতে ভালো পারি। উনি এটা করতে চাইছি। এই এখান থেকে লাঠি নিই, চল এখান থেকে লাঠি নিই। ঘোড়া চাইয়ে ঘোড়া, ঘোড়া মোর করমাড়ি আর নাচ মুড়ি চসানা বদল পুরি। ঘোড়া सबसे बढ़िया सहारा দেখা দেখা চাটা না না খেতে হবে না। তাই না? और जगह जगह आपको जगह नहीं এইটা তো ছোট ঘোড়া, ঘোড়াটা ভালো না। এই আমরা এখন দাঁড়িয়ে আছি বৈষ্ণোদেবীর লাইনে, চেকিংয়ের লাইনের মাঝখান থেকে অনেক লোক ঢুকে যাচ্ছে, এই জন্য অনেক দেরি হচ্ছে আমাদের। আমরা অলরেডি 1 ঘন্টা দাঁড়িয়ে আছি লাইনে, মাঝের থেকে অনেক লোক
ভুলভালভাবে ঢুকে যাচ্ছে। তো এখন আপাতত আমাদের এতটা লাইন, ওই গেট অবধি, গেটে গিয়ে আমাদের চেকিং হবে, তারপরে আমরা যাব ওপরে। ভালো ভালো, জয় মাতা দি। ভালো ভালো, আমরা দাঁড়িয়ে আছি, আমরা প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি। প্রচুর লোকের ভিড় আমরা দেখতে পাচ্ছি, লাইনে দাঁড়িয়ে আছি। ধীরে ধীরে লাইন এগোচ্ছে, আর লাইনটা একটু অসুবিধা হচ্ছে কারণ সাইড থেকে কিছু লোক তারা নিয়ম ভঙ্গ করে তারা ঢুকে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ, খুব ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, এবং সবাই বৈষ্ণোদেবী সম্পর্কে যে বিবরণ দিল বা সবার কাছ থেকে যেটুকু শুনলাম তা শুনে এখনো পর্যন্ত মন খুব ভালোই লাগছে। এখানে গুলশন কুমারের যে লঙ্গরখানা তা এখনও নাকি চলে শুনছি, যা গিয়ে আমরা দেখব যে কেমন চলছে। এবং এছাড়াও নাকি আরও অনেকগুলো সরকারি লঙ্গরখানা এখানে চলে যেখানে বিনা পয়সায় খেতে দেওয়া হয়। তো আমরা এগুলো সব দেখব এক এক করে গিয়ে। আমরা এখনও লাইনে, আমাদের চেকিং শেষ হয়নি, আমাদের এখনও অনেকটা সামনে লাইন, অনেক লোক দাঁড়িয়ে আছে। আমরা আশা করছি আর কিছুক্ষণ, আরও আধ ঘন্টা 40 মিনিট লেগে যাবে আমাদের চেকিংয়ে পৌঁছাতে। আর কি হয়, ভালো কথা হচ্ছে এইটা, যেখান থেকে লোকজন ঢুকে যাচ্ছিল সেই জায়গাটা আমরা পেরিয়ে এসেছি, সুতরাং আমাদের সামনে লোকজন খুব একটা বেশি ঢুকতে পারবে না। তো এটা বেশ ভালো জিনিস। আমরা সবাই আছি এখানে। জয় মাতা কি, জয় মাতা দি, জয় জয় মাতা কি, জয় মাতা। फिर से बोलो, जय माता की, জয় মাতা। जयकारा शेरावाली दा, और सच्चे दरबार की जय। জয় মাতাড়ি। তো এখন ঢুকবো, খুব সুন্দর, খুব নজারা সামনে। ওই এলইডির ছবিটা তো, এটা এখান থেকে ওই পোস্টার চলে আসছে। এলইডিতে ছবি চলছে, কি সুন্দর এদিকে। এখানে থাকারও জায়গা আছে, বুকিং থাকে। হ্যাঁ, এটা 2005 আর চেকিং এর পর আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এবার এরকম জয় মাতাড়ি। জয় মাতা। कोई परेशानी की बात नहीं है। বৈষ্ণোদেবীর আবির্ভাব ও তান্ত্রিক ভৈরবনাথের সম্পর্কে অনেক লোককথা প্রচলিত আছে। তার মধ্যে একটি, ভৈরবনাথ নামে একজন তান্ত্রিক ছিলেন। একদিন এক গ্রাম্য মেলায় মাতা বৈষ্ণোদেবী একটি সাধারণ মেয়ের রূপ ধারণ করে ঘুরছিলেন। সেখানে তান্ত্রিক ভৈরবনাথ তার রূপে মুগ্ধ হয়ে তাকে কামনা করেন ও তার পিছু নেন। তখন দেবী ধীরে ধীরে সেখান থেকে ত্রিকুটা পাহাড়ের গুহায় আত্মগোপন করেন। ভৈরবনাথ তার পিছনে ধাওয়া করে সেখানে পৌঁছালে দেবী চামুণ্ডা রূপ ধারণ করেন ও খড়গ দিয়ে ভৈরবনাথের শিরচ্ছেদ করেন। অন্য আরেকটি লোককথা অনুযায়ী কাটরা গ্রামের শ্রীধর নামে এক গরিব ব্রাহ্মণকে দেবী স্বপ্নে গ্রামের সকলকে খাওয়ানোর আদেশ দেন। গরিব ব্রাহ্মণ শ্রীধর সেই ভোজের আয়োজন করলে তান্ত্রিক গোরক্ষনাথের শিষ্য ভৈরবনাথ সেখানে উপস্থিত হন ও খাদ্য হিসাবে মদ ও মাংস দিতে বলেন। তখন
দেবী তাকে বলেন এটি ব্রাহ্মণের ভোজন সভা, তাই এখানে শুধু নিরামিষ সাত্বিক আহারই পাওয়া যাবে। এমত অবস্থায় ভৈরবনাথ সেখানে দেবীর উপর ক্রুদ্ধ হন এবং সেই ভোজন সভায় বিঘ্ন ঘটাতে থাকলে দেবী তাকে সেখান থেকে সরানো এবং দণ্ড প্রদানের জন্য ত্রিকুটা পর্বতের দিকে গমন করেন। দেবীর পিছু নিতে থাকেন ভৈরবনাথ। দেবীর পর্বতের বিভিন্ন গুহায় আশ্রয় নেন, যেগুলি এখন বঙ্গগঙ্গা, চরণপাদুকা, অর্ধকুমারী এবং বৈষ্ণোদেবী ভবন নামে পরিচিত। কথিত আছে অর্ধকুমারীতে দেবী 9 মাস তপস্যা করেছিলেন। স্বয়ং হনুমান তার দ্বার রক্ষা করেছিলেন। এরপর দেবী সেখান থেকে বর্তমান বৈষ্ণোদেবী ভবনে সেখানে গমন করেন। সেই গুহায় দেবী আত্মগোপন করলে সেখানে ভৈরবনাথ হাজির হন। দেবী সেখানে তার শিরচ্ছেদ করেন এবং তার দেহটা সেখানে পড়ে আর মুন্ডুটা আরও ওপরে গিয়ে পড়ে। তখন ভৈরবনাথ চিনতে পারেন এবং তিনি তার ক্ষমা স্বীকার করেন। দেবী তাকে অবশেষে ক্ষমা প্রদান করেন। ভৈরবনাথ তার কাছে আশীর্বাদ চান। দেবী বলেন, ঠিক আছে, এখন থেকে এইখানে যত তীর্থযাত্রী আসবে তারা যতক্ষণ না তোমার এই মুন্ডুর বা মস্তিষ্কের দর্শন পাবে ততক্ষণ এই তীর্থযাত্রা সফল হবে না। তাই এখনও সমস্ত তীর্থযাত্রীরা বৈষ্ণোদেবী গমন করলে সেখান থেকে তারা ভৈরবনাথ দর্শনে যান আরেকটু ওপরে। এখন যদিও এখান থেকে বৈষ্ণোদেবী ভবন থেকে রোপওয়ে করে যাওয়ার ব্যবস্থা আছে, টিকিট মাত্র 100 টাকা, তাই সকলেই ভৈরবনাথ দর্শন করেন। আর এখান থেকেই রাস্তা ভাগ হয়ে গেল পায়ে চলার আর ঘোড়া যাওয়ার। দিকে পায়ে যাওয়ার পথ বাঁদিকে। আমরা চলেছি বাঁদিক দিয়ে। লাঠি নিল 20 টাকা করে আর বলল ফেরত দিলে নাকি 10 টাকা করে ফেরত দেবে। তো আমরা নিয়ে নিলাম 10 টাকা করে লাঠি। এখন সেরকম কাজে লাগছে না, তবে বলা যায় না ওপরে উঠে কি হালাত হবে, তার জন্য এখন থেকে নিয়ে রাখা হলো। জয় মাতা দি। জয় মাতা দি। আমরা এগিয়ে চলেছি, কিছুটা পথ এগিয়েছি, মোটামুটি 150-200 মিটার হবে। এখনও তো 12 কিলোমিটার, অনেক দূর। সবে 150-200 কিলোমিটার, 150-200 মিটার রয়েছে। এখনও প্রায় 11.5 কিলোমিটারও বেশি উঠতে হবে। তো আমরা অনেক শক্তি সঞ্চয় করে উঠছি। কুরকুরে খেয়ে নিলাম একটা, যাতে শক্তি সঞ্চয় হয়ে যায়। অনেক দোকান, খাবারের কোনো অভাব নেই যাত্রাপথে। অন্তত যাত্রাপথের শুরুতে যা দেখতে পাচ্ছি, খাবারের অভাব মনে হচ্ছে না সারাদিন হবে। প্রচুর দোকান, আর দোকানে সব কিছুই পাওয়া যাচ্ছে। তবে যা বুঝলাম যে পরোটার দাম একটু বেশি এখানে, 30 টাকা পার পিস। বাকি তো লোকজন যাচ্ছে সামনে।
চলে যাবে। ও ভাই, আউট করে দিয়েছিস মেয়েটাকে। আসছি তো, আসছি। উঠে পার ঘর, উঠে পার ঘর। চলতে চলতেই পথে চোখে পড়লো হঠাৎ করে একটা গভর্নমেন্ট মিডল স্কুল। আপনাদেরও দেখাতে চাই, বৈষ্ণোদেবী যাওয়ার পথে হঠাৎ করে স্কুল। এটা 8 পর্যন্ত স্কুলটা খোলাও আছে দেখছি। স্কুলটা খোলাও আছে, কিছু ছাত্র ওখানে, কিছু ছাত্র ওখানে বোধহয় জাতীয় সঙ্গীত গাইছিল বৈষ্ণোদেবী যাওয়ার পথে। যাই বলি, আস্তে আস্তে সামনে দেখলাম একটা সিঁড়ি রয়েছে, যে সিঁড়ি দিয়ে নাকি তাড়াতাড়ি ওঠা যাবে। সিঁড়ি এখান দিয়ে ওপরে ওঠা যাবে। আর এই ডান পাশে চলে গেছে রাস্তা, রাস্তাটা ঘুরে যাবে একটু। তো আমরা চেষ্টা করছি সিঁড়ি দিয়ে ওঠার। আমাদের প্রথম 2 জন যাত্রী সিঁড়িতে অলরেডি উঠে গেছে, তো দেখা যাক আমরা যেতে পারি কিনা। জয় মাতা দি। হ্যাঁ, আমি ধরবো। 7টা সিঁড়ি মতো চড়লাম, আর চড়েই দেখতে পাচ্ছি পিছনে এক সুন্দর দৃশ্য। খুব সুন্দর দেখা যাচ্ছে, কাটরা কাটরা শহরটাকে পুরো দেখা যাচ্ছে পিছন দিকে। আমরা সবাই উঠছি, আমরা উঠেছি ওখান দিয়ে, ওই যে হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে, হ্যাঁ ওইখান দিয়ে আমরা ঢুকেছি। আমরা দেখছিলাম তো এই জায়গাগুলো। আমরা একটু জুম করে দেখাচ্ছি, এই যে এখান দিয়ে আমরা উঠেছি। ওই মাঝখানে মন্দিরটাকে এ কর, কোন মন্দির? ওই যে চূড়া দেখা যাচ্ছে, ওইখান দিয়ে ওটা বেশি তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চূড়া। এই যেখান দিয়ে এসেছি, এই ওই যে মন্দির মতো দেখা যাচ্ছে না, নিচে চূড়া, চূড়া রয়েছে, ওইখান দিয়ে আমরা ঢুকলাম।
আর এতটা আমরা এসেছি, অনেক দূর চলে এসেছি। হ্যাঁ, ওখান থেকে কোথায় পৌঁছাচ্ছে? এটা ওই অর্ধকুমারী। দুটোতে দুটোর কাজ মেটে না, দুটো জিনিসের জন্য। এরা কি 360টা সিঁড়ি একটা ফেজ এসেছিল, যেটা আমরা উঠিনি। এই মুহূর্তে যে সিঁড়িটায় আমরা দাঁড়িয়ে আছি, যে প্রায় মাঝখানে উঠে 271টা ধাপ, মাঝে এসে দাঁড়িয়ে রয়েছি। 150 সিঁড়ি মতো উঠেছি আমরা, আরও 100 কিংবা 120টা সিঁড়ি আমাদের এখনও উঠতে হবে। বেশ ঠান্ডা হাওয়া, কিন্তু এখন এরা শুনছি যে এখন নাকি 2.5 কিলোমিটার বাকি অর্ধকুমারীর। তো দেখা যাক আমরা পৌঁছাই কিনা। পা অল্প অল্প ব্যথা করছে, ঠিক আছে, জল তেষ্টা পাচ্ছে মাঝে মাঝে, আর সেমন কোনো অসুবিধা তো এখনও পর্যন্ত হচ্ছে না। দেখা যাক কখন পৌঁছাই আমরা অর্ধকুমারী। আমরা হাঁটা শুরু করেছিলাম 11টায়, আর এখন বাজে 2:08। ঘড়িতে 2:08, আর আমরা প্রায় পৌঁছে গেছি অর্ধকুমারী। 3 ঘন্টা সময় লাগলো, অনেকটা চড়াই, বেশ সেই সাপ সিঁড়ির খেলার মতো অনেকটা সিঁড়ি দিয়ে অনেকটা বেটে কোনো রকমে অনেক টায়ার্ডনেস সহ্য করে শেষ পর্যন্ত আমরা অনেকটা কাছে পৌঁছে গেছি। মোটামুটি এই সিঁড়িটা পেরোলেই, আমরা সিঁড়িটার মাঝখানে, সিঁড়িটা পেরোলেই আমরা পৌঁছে যাব অর্ধকুমারী। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি
এই জায়গায় ওল্ড ট্র্যাক আর নিউ ট্র্যাক এসে মিশেছে। আমার পিছন থেকে যে দিক থেকে দেখতে পাচ্ছেন এই থেকে এসছে নিউ ট্র্যাক, আর এই দিক থেকে এসছে ওল্ড ট্র্যাক। তো আর আমাদের যেতে হবে এই দিকে, এদিকে ওপরে উঠলে আমরা যেতে পারবো অর্ধকুমারীর দিকে। চলুন যাওয়া যাক। অর্ধকুমারী পর্যন্ত 6 কিমি রাস্তা, বেশ চড়াই। এখানে উঠতে কিন্তু বেশ কষ্ট হয়, যদিও প্রথম চলার আনন্দে সেসব মাথায় থাকে না, কিন্তু ধীরে ধীরে বোঝা যায় যে এবার বেশ কষ্ট হচ্ছে। এমনি করে আমাদের অর্ধকুমারীতে পৌঁছাতে 3:30 পৌনে 4টে বেজে গেল। এতক্ষণে সবার খুব খিদেও পেয়েছে, তাই আমরা পূজা ভোজনালয়ে আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। দাম মোটামুটি ঠিকই আছে, খুব একটা বেশি কিছু ছিল না, তো বলার মতো কিছু নেই। সেখান থেকে আমরা দুপুরের লাঞ্চ সেরে আমরা এবার প্রবেশ করলাম অর্ধকুমারীতে, মন্দির চত্বরে। মন্দির দর্শন করে এখনও আমাদের উঠতে হবে আরও 6 কিমি, তবেই মাতা বৈষ্ণোদেবীর দর্শন হবে। এই অর্ধকুমারী থেকেই কিন্তু ব্যাটারি চালিত গাড়িগুলো চলে। এখান থেকে ব্যাটারির গাড়িতে চাইলেও চড়ে যাওয়া যায় বৈষ্ণোদেবী ভবন, বাকি 6 কিমি পথ। কিন্তু তার জন্যে আগে থেকে বুকিং করে আসাই ভালো, এখানে টিকিট পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। যাক, আমরা এবার এগোতে থাকি মাতা বৈষ্ণোদেবীর দর্শনের জন্য। ফিরছি মন্দির দর্শন করে, আর এখনও বলছি 3.5 কিলোমিটার। মাঝখানে এক সময় তো আমরা হাঁটতেই পারছিলাম না, আর পা ভীষণ ব্যথা হয়েছে, পায়ে ফোসকাও পড়েছে কতগুলো মনে হচ্ছে। এখনও 3.5 কিলোমিটার বাকি, আর ঘড়িতে বাজে 10:30 প্রায়। নামতে নামতে যা মনে হচ্ছে হয়তো 12টা বেজে যাবে। বৈষ্ণোদেবীর মাতার যে বিগ্রহ দেখার যে লাইন, সে লাইন অনেক বড় ছিল, আর আমরা যখন গেছিলাম তখন সন্ধে আরতি চলছিল। তো সেই কারণে আমরা ঠিক করলাম যে লাইন দিয়ে যদি আমাদের বিগ্রহ দেখতে হয় তাহলে রাত্রি 2-3টে বেজে যেতে পারে। তো সেই কারণে আমরা ঠিক করলাম কালকে আমাদের পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে বেরোতে হবে। তো আমরা কোনো রিস্ক না নিয়ে আমরা নিচে এলাম, আমরা নিচে নেমে এলাম। এখন যাচ্ছি এক বাজারের মধ্য দিয়ে নেমে, প্রচুর দোকান। যাওয়ার সময় দেখেছিলাম এক রূপে, এখানে একটু অন্য রূপ। এখন ঠান্ডা ওপরে অনেক বেশি ছিল, এখানে অতটা ঠান্ডা নেই, ঠান্ডার প্রকোপ। আমরা একটা যেহেতু নিচে নেমে এসেছি, ঠান্ডার প্রকোপ তার সাথেও কমেও গেছে। আমরাও নিচে নেমে এসেছি, আর তার সাথে কমে গেছে ঠান্ডার প্রকোপও। ওপরে বেশ হাওয়া চলছিল, আর তার সাথে ছিল বেশ কুয়াশা, যেটা অবশ্য বোঝা যাচ্ছিল না, কিন্তু আমরা বুঝেছিলাম যে নিচ থেকে যখন আমরা উপরে উঠছিলাম তখন দেখছিলাম ওপরটা কুয়াশা। তো আমরাও সেই কুয়াশার মধ্যেই গেছিলাম, আর ছিল ভীষণ ঠান্ডা। যাই হোক, এখন আপাতত 3 কিলোমিটার, তারপরে আমরা পৌঁছে যাব। গিয়ে গোছানো এবং তার সাথে প্রস্তুতি কালকে বেরোনোর পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। পা ভীষণ ব্যথা, মনে হচ্ছে 2-4টে ফোসকাও পড়েছে, আর তার সাথে
পায়ের ব্যথা কমানোর জন্য মাঝখানে মাঝখানে আছে ফুট ম্যাসাজ 15 মিনিটের 30 টাকা, আর তার সাথে আছে ফুল বডি ম্যাসাজ, আর তার সাথে আছে ফুল বডি ম্যাসাজ 50 টাকায় 15 মিনিটের জন্য। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ট্রাভেল উইথ শঙ্কর। আমি করেছিলাম ফুট ম্যাসাজ 15 মিনিটের জন্য 30 টাকায়। খুব একটা বেশি লাভ হয়নি। পায়ের গোড়ালির কাছে কিছুটা অল্প কেমন মনে হলো, একটু সুরসুরি টাইপের দিল। তো যাই হোক, হাঁটা অসুবিধা তো হচ্ছে, কাফ মাসল আর থাইতে বেশ ব্যথা। এখন নিচে নামতে গিয়ে মনে হচ্ছে যে এতটা পথ, এতটা চড়াই কী করে উঠে, দেখুন কিরাম চড়াই। তো এখনও মনে হচ্ছে 3 কিলোমিটার বাকি রয়েছি বাজারের মাঝখানে। যাওয়ার সময় দেখে গেছিলাম মার্কেট, আর এখনও দেখছি, তবে এখন মনে হচ্ছে যাওয়ার সময় একটু বেশি ঠান্ডা ছিল। জানি না, সেটা হয়তো আমাদের ওঠার জন্য কষ্ট হচ্ছিল, সেই জন্যই হয়তো মনে হচ্ছিল যে গরমটা কম, সরি ঠান্ডাটা বেশি। এখন অনেকটা হেঁটে এসেছি, আর তার সাথে মনে হচ্ছে কমে গেছে কিছুটা ঠান্ডাটাও, কিছুটা শরীরের কারণে, কিছুটা উচ্চতার কারণে তো বটেই। বৈষ্ণোদেবী মাতৃমূর্তি এবারে দর্শন করা আমাদের হলো না, তবে আবার আমরা আসব আর মাকে দর্শন করে যাব। আজ আসি, আবার দেখা হবে। ধন্যবাদ।